এটি একটি ছোট গ্রামের গল্প। সেখানে এক অনাথ মেয়ে চন্দা তার ছোট ভাই মুন্নার সঙ্গে থাকত। তাদের মা বহু বছর আগেই মারা গেছেন, আর কয়েকদিন আগে তাদের বাবাও মারা গেছেন। এখন তারা তাদের কাকা শ্যামলাল, কাকিমা সুশীলা এবং তাদের মেয়ে রানীর সঙ্গে থাকে। সকালবেলা রোদ ধীরে ধীরে উঠোনে ছড়িয়ে পড়ছে। রান্নাঘরে চন্দা তাড়াতাড়ি চুলায় নাশতা বানাচ্ছিল। কিছুক্ষণ পর সবাই একসঙ্গে বসে নাশতা করতে লাগল। তার কাকা শ্যামলাল তাকে বলতে লাগল, আরে বাহ চন্দা, আজ তো খুব সুস্বাদু নাস্তা বানিয়েছ, একদম তোমার দিদিমার হাতের স্বাদের মতো। কিন্তু তুমি আমাদের সঙ্গে বসে খাচ্ছ না কেন? এসো, আমরাও তোমার সঙ্গে খাই। ধন্যবাদ কাকাজি, কিন্তু আমি এখন খাবো না, আমার ক্ষুধা নেই। আপনারা খান, আমি পরে খেয়ে নেব। চন্দার প্রশংসা শুনে পাশে বসে থাকা কাকিমা সুশীলার মনে হালকা ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে মনে মনে ভাবল, আজ পর্যন্ত আমার রান্নার এমন প্রশংসা কখনো করেনি। আর দেখো, এই চন্দার কত প্রশংসা। কিছুক্ষণ পরে শ্যামলাল খেতে চলে গেল। দুপুরে সুশীলা গ্রামের অন্য মহিলাদের সঙ্গে বসে গল্প করছিল। হঠাৎ এক মহিলা বলে উঠল, সুশীলা বোন, দেখো কিন্তু ওই চন্দা একদিন পুরো ঘরটাই নিজের করে নেবে। তোমার স্বামী তো সবসময় গ্রামের লোকের কাছে ওরই প্রশংসা করে বেড়ায়। ওর বাবার তো সবে মৃত্যু হয়েছে, তাই আমার স্বামী ওদের নিজের সন্তানের মতো ভালোবাসে। এতে আমার কোনো সমস্যা নেই। তুমি ঠিকই বলছো, শেষ পর্যন্ত তো এই ঘর আর জমিজমা সবই চন্দার বাবার তৈরি। তার মৃত্যুর পর সবকিছু তোমার স্বামীর হাতেই এসেছে। এই কথা শুনে সুশীলার মুখ একেবারে কালো হয়ে গেল। সন্ধ্যাবেলা শ্যামলাল বাড়ি ফিরল। তার হাতে ছিল একটি চকচকে নতুন সাইকেল। মুন্না খুশিতে চিৎকার করে উঠল, দিদি দিদি দেখো, কাকা নতুন সাইকেল এনেছে। নাও বাচ্চারা, এই সাইকেলটা তোমাদের জন্য। তোমরা সবাই মিলে চালাবে আর খেলবে। ঠিক আছে বাবা, আমি আর মুন্না ভাই মিলে এই সাইকেলটা চালাবো। এত টাকা নষ্ট করার কি দরকার ছিল? আর আনলেও মুন্নার জন্য, নিজের মেয়ের জন্য তো কখনো কিছু আনো না। ভুলে যেও না, এই ঘর, জমি আর সব সম্পত্তি আমার বড় ভাইয়ের। তার পরিশ্রমে আমরা সবাই আজ ভালো জীবন পাচ্ছি। সবই তোমার ভাইয়ের, আমার মেয়ের কি কোনো অধিকার নেই? এটা বলে রাগ করে সুশীলা ঘরে চলে গেল। পরের দিন গ্রামের মহিলারা বাড়ির বাইরে বসে গল্প করছিল। তখন মুন্না নতুন সাইকেল নিয়ে সামনে দিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সুশীলা দিদি, এই সাইকেল কার? আমার স্বামী এনেছে, ভাইয়ের ছেলের জন্য। তোমার স্বামী তার ভাইয়ের ছেলের জন্য সাইকেল নিয়ে এসেছে, তা তোমার মেয়ের জন্য কি এনেছে এটা তো বলো। আমার মেয়ের জন্য কিছুই নিয়ে আসেনি। ওর বাবার মৃত্যুর পর থেকে আমার স্বামী শুধু চন্দা আর মুন্নাকেই গুরুত্ব দেয়। আজ সাইকেল, কাল পুরো সম্পত্তিই যদি চন্দাকে দিয়ে দেয়, তাহলে তোমার মেয়ের কি হবে? এখন সময় থাকতেই ওদের ভাই বোনকে যে করেই হোক তোমার সংসার থেকে বের করতে হবে। এখন তাহলে আমি কি করব? কিছুই তো বুঝতে পারছি না। এটা খুবই সহজ সুশীলা, যে কোনোভাবেই হোক চন্দাকে তোমার স্বামীর কাছে খারাপ বানানো লাগবে। তাহলে তো তোমার স্বামী নিজ থেকেই ওদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলবে, আর তুমি ঘরের সব কাজ চন্দাকে দিয়ে করাবে। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছ। এখন থেকে আমি চন্দাকে দিয়ে ঘরের সব কাজ করাবো, তাহলেই ও আমার জালে ফেসে যাবে। পরের দিন সকালে চন্দা, তার ভাই আর রানী মিলে গল্প করছিল, কিন্তু সেখানে সুশীলা এসে রাগী গলায় বলে উঠল, ও চন্দা, তুমি শুধু শুধু এখানে বসে সময় নষ্ট করছো কেন? যাও, রান্নাঘরে গিয়ে আমাদের সবার জন্য দুপুরের খাবার বানাও। হ্যাঁ চাচি, আমি এক্ষুনি গিয়ে খাবার বানাচ্ছি। তারপরে চন্দা রান্নাঘরে গিয়ে সব রান্নাবান্না করতে লাগলো। কিছুক্ষণ পরে সুশীলা তার কাছে চন্দা ডেকে বলতে লাগলো, চাচি, ঘরের সবাই তো খাবার খেলো, এবার আপনার জন্য আমি খাবার নিয়ে আসি। না চন্দা, আমি পরে খাবো। কিন্তু তুই তো এখনো খাবার খাসনি। চল, আজ আমি আমার নিজ হাতে তোকে খাবার বেড়ে দেব। সুশীলা চন্দার সামনে অনেক খাবার দিল, কিন্তু চন্দা কিছু বুঝতে পারল না যে আজ হঠাৎ চাচি তার জন্য এত খাবার কেন দিল। আরে চাচি, আপনি আমাকে একসাথে এত খাবার কেন দিলেন? আমি এত খাবার একসাথে খেতে পারবো না।
আরে চান্দা, তুমি তো এখন আমাদের ঘরের সব কাজ করো, তাই এখন থেকে তোমাকে একটু খাবার দেব, না হলে তো তুমি শুকিয়ে যাবে। শ্যামলাল ঘরে আসার পর সুশীলা নাটক করতে করতে শ্যামলালের কাছে এসে বলতে লাগলো, এই শোনো, এই চন্দা রোজ আমাদের ঘরের সব খাবার একাই খেয়ে ফেলে। আজকে দেখো, আমার খাবারটাও ছাড়ে নাই, ওইটাও খেয়ে নিল। আমি যখন জিজ্ঞেস করলাম তখন কোনো জবাব দেই নাই। আরে কি বলো তুমি? চন্দা তো কখনই এমন করেনি। তুমি কি বলো? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে নিজে এসে দেখে যাও। সুশীলা শ্যামলালকে নিয়ে চন্দার কাছে যায়, আর চন্দাকে এত খাবার সামনে রাখা দেখতে পড়ে শ্যামলাল অনেক অবাক হয়ে যায়। রোজ রোজ সুশীলা শ্যামলালের কাছে চন্দার নামে কান পড়া দিতে লাগে, নতুন নতুন বাহানা বানাতে লাগে। ধীরে ধীরে শ্যামলাল চন্দার প্রতি বিরক্তি আসা শুরু করে। কিছুদিন পর শ্যামলাল সুশীলাকে বলতে লাগে, আমি যেই খেতে কাজ করি সেখানে এখন আর ভালো ফসল আসে না। আমাদের জমির ধান এখন আর জমিদারও কিনতে চায় না। আর সংসারের এত খরচ, জানি না কিভাবে এত কিছু সামলাবো। আমি বলি কি শোনো, এই চন্দা আর তার ভাই মুন্না এরা দিন দিন বড় হচ্ছে, আর কদিন পরে চন্দার বিয়ে দিতে হবে। অনেক খরচ, আর তার ভাই মুন্না এরও তো একটা ভবিষ্যৎ আছে। এই সব কিছু আমাদের খরচ করতে হবে। এর থেকে আমি বলি ওদেরকে আলাদা করে আমাদের ওই পুরনো বাড়িতে পাঠিয়ে দিই। তুমি ঠিক বলেছ সুশীলা, এক্ষুনি ওদেরকে ডাকো। কিছুক্ষণ পরে চন্দা আর মুন্নাকে তার চাচা চাচি ডাকল। চন্দা, মুন্না, তোমাদের ডেকেছি একটা জরুরি কথা বলার জন্য। তোমরা তো জানো আমাদের জমির ধান ভালো হচ্ছে না, আর আমরা এতজন মানুষ, এত মানুষের খরচ তোমার চাচা আর করতে পারবেন না। আর আমার মেয়েটাও তো দিন দিন বড় হচ্ছে। এর থেকে ভালো হবে তুমি আর তোমার ভাই আমাদের পুরনো বাড়িটার মধ্যে চলে যাও। চাচা চাচি, আপনারা দুজন এটা কি বলেন? আমরা কেন আপনাদের ওই পুরনো বাড়িটার মধ্যে যাব? এই বাড়িটা তো আমার বাবা বানিয়েছে, এটা আমাদের বাড়ি। আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। থামো এবার চন্দা, তুমি অনেক বলেছ। এই ঘর এখন আর তোমাদের নেই, এটা এখন আমাদের বাড়ি। তোমরা দুজনে বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমরা কখনোই ভাবি নাই যে আপনারা আমাদের সাথে এমন করবেন। এই বাড়ি আমার বাবা বানিয়েছে, আর আপনারা আমার বাবাকে ধোঁকা দিয়ে সব কিছু নিয়ে গেছেন। ভগবান আপনাদের কোনোদিন ক্ষমা করবেন না। এটা বলে তারা দুজন পুরনো বাড়িতে চলে গেল। মুন্না, আমরা এখানে চলে তো আসলাম, কিন্তু আমাদের কাছে যে কোনো টাকা নেই, আমরা খাবো কি? এখন টাকার জন্য আমি বাইরে কাজ করতে যাব, কিন্তু কি কাজ করব? দিদি, তুমি তো রান্না অনেক ভালো পারো। তাহলে তুমি পুরি আর ডাল বানিয়ে দিলে আমরা সেটা বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। তখন আমাদের সেই টাকা দিয়ে ঘরে বাজার করতে পারবো। তুমি ঠিক বলেছ ভাই, আমরা আজ থেকে পুরি আর ডাল বানিয়ে বাজারে বিক্রি করব। পরের দিন দুই ভাই বোন মিলে পুরি আর ডাল বানানো শুরু করলো। তাদের আলু আর ডালের ঘ্রাণ পুরা ঘর ভরে গিয়েছে। তারপর দুই ভাই বোন মিলে পুরি আর ডাল বানিয়ে বাজারে নিয়ে গেল, যেখানে একটা ছোট্ট চায়ের মতো দোকান ছিল, আর সামনে বসার জন্য দুইটা টেবিল। কিছুক্ষণ পরে দুইজন লোক এসে বলতে লাগলো, আরে ভাই, দেখ এখানে পুরি আর ডাল বিক্রি করছে এরা। চল আমরা খেয়ে দেখি কেমন লাগে। আরে বাহ, এটা দেখে অনেক মজার পুরি আর ডাল। আমি এমন মজার পুরি আর কখনো খাই নাই। ধীরে ধীরে গ্রামের সব লোক এদের দোকানে আসতে লাগলো, আর চান্দা আর মুন্নার পুরি আর ডালের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো। দিদি দেখো, আজ আমাদের সব ডাল আর পুরি বিক্রি হয়ে গেল। আমরাই প্রথম এত টাকা রোজগার করছি। হ্যাঁ, আমাদের দিন দিন এখন অনেক ভালো কাঁচা কেনা হচ্ছে। আমাদের আর কারো মুখের দিকে তাকানো লাগবে না। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। এদিকে জমির মধ্যে কোনো ফসল না ফলাতে পেরে দিন দিন চন্দার চাচা চাচির অনেক খারাপ অবস্থা হতে লাগল। শোনো সুশীলা, আমাদের দিন দিন যে খারাপ অবস্থা হচ্ছে সেটা তো তুমি দেখতে পাচ্ছ। আর দেখো, চন্দা আর তার ভাই ডালপুরি বিক্রি করে কত ভালো অবস্থায় আছে। সেদিন যদি আমরা তাদেরকে বাড়ি থেকে বের করে না দিতাম, তাহলে আজ হয়তো আমাদের এই অবস্থা হতো না। হ্যাঁ গো, তুমি ঠিক কথা বলেছ। আমরা ওদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি।
চলো আমরা আজকেই গিয়ে ওদের 2 ভাই বোনের কাছে ক্ষমা চাবো। হ্যাঁ, তাহলে চলো, সেটাই ভালো হবে। তারপরে তারা 2 জন চন্দা আর মুন্নার কাছে এসে বলতে লাগলো, চন্দা, মুন্না, তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে। এখন আমাদের মাপ করে দাও। আমরা সবাই আবার আগের মতো থাকব, তোমার বাবার করে রাখা বাড়িটার মধ্যে। না চাচি, এভাবে বলবেন না। আপনারা তো আমাদের বাবা মায়ের মতো। আপনারা কেন ক্ষমা চাচ্ছেন? আর আমরা আপনাদের উপর কোনো অভিযোগ রাখিনি। আমরা আগের মতোই আপনাদের ভালোবাসি। আজ থেকে আমরা আবার একসাথে থাকব সবাই। এই বলে তারা তাদের আগের বাড়িটার মধ্যে সবাই আগের মতো একসাথে থাকা শুরু করলো।